হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফরিদপুর। অনেক দিন যাবতই প্ল্যান করতেছিলাম ফরিদপুরে কীভাবে ঘুরে দেখা যায়, বাট কোনোভাবেই প্ল্যানটা ওয়ার্ক করতেছিল না। সো লেটস সি আজকে ফরিদপুরের কতটুকু ঘুরে দেখা যায়। অ্যান্ড প্লিজ কনসিডার মাই ভয়েস বিকজ আমার আবার ঠান্ডা লেগে গেছে। আর নো হোয়াই বাট দিস কোল ইজ বিহেভিং লাইক আ টক্সিক গার্লফ্রেন্ড, কেন যেন পিছিয়ে ছাড়তে ছিল না। তো যাই হোক, আমরা যাত্রা শুরু করলাম ময়নর থেকে। শুরুর যাত্রাটা হলো ট্রলার দিয়ে। তো এখানে ভাড়া ছিল হচ্ছে 80 টাকা পার পারসন। তো ট্রলারে উঠেই আশেপাশের প্রকৃতি দেখে নিজেকে জ্যাক মনে হইতেছিল, যদিও পাশে রোজ নাই। তো যাই হোক, আশেপাশের প্রকৃতি দেখে আমার এক বন্ধু খুব নস্টালজিয়া ফিল করতেছে। মেবি হি ওয়াজ রিমেম্বারিং সামওয়ান স্পেশাল। তো আশেপাশের কাশবন প্লাস নদী সব দেখে খুবই মনোমুগ্ধকর লাগতেছিল। আশপাশ দিয়ে বিভিন্ন ট্রলারও যাচ্ছিল, যারা এপার থেকে ওই পার পারাপার করতেছিল। এভাবে ট্রলারে 45 থেকে 50 মিনিট পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে ফরিদপুর। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য রোডস ওয়ার রিয়েলি ভেরি অ্যামেজিং। আসলে এমন একটা জায়গাতে এত সুন্দর রাস্তাঘাট হবে কখনো ভাবতেই পারি নাই। তো আশেপাশের প্রকৃতিও ছিল খুবই সুন্দর, রাস্তাঘাট সব মিলে মোটামুটি 1 ঘন্টা জার্নি করার পরে আমরা শহরে পৌঁছে গেলাম। নাও ইটস টাইম ফর অটো রাইড। শহর থেকে মোটামুটি 15 মিনিটের মতো দূরত্বে হচ্ছে আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য আমরা একটা অটো ঠিক করে নিলাম। অ্যান্ড ইট টুক অলমোস্ট 20 মিনিটস রিচিং দেয়ার। ফাইনালি আমরা কবির বাড়ির গেটের সামনে। তো সেখান দিয়ে ঢুকেই বুঝতে পারলাম যে আসলে বাড়িটা কত সুন্দর। অ্যান্ড ট্রাস্ট মি, দিস প্লেস রিয়েলি গিভস আ পিওর ভিলেজ নস্টালজিয়া ভাইব। প্রচুর পরিমাণে গাছপালা এবং সবুজে ঘেরা ছিল বাড়িগুলো, এবং সেখানে অনেক মানুষজন ঘোরাফেরা করতেছে, সেই সাথে বিভিন্ন ওয়ার্কিং হ্যান্ডসরা কাজ করতেছে বাড়ির মেনটেন্যান্সের জন্য। তো পুরো বাড়িটাতে হচ্ছে আসলে অনেক ছোট ছোট ঘর বা রুম। তো সেই বাড়িগুলোতে আসলে কোনোটাতে কবির ভাই, কোনোটাতে কবির মা বাবা, কোনোটাতে তিনি নিজে থাকতেন। তো সেই জায়গাগুলোকেই আসলে ছোট ঘরগুলোকে ছোট ছোট জাদুঘর করে রেখে দেওয়া হয়েছে। And all the room contains photos, children's toys, books and their personal belongings. ভেতরে একটা ছোট্ট স্টলও আছে যেখানে you guys will find the touch of Bengali tradition, কারণ সেখানে অনেক ধরনের বাঁশের বেতের খেলনা, সাথে মাটির পুতুল আর অন্য ধরনের খেলনা রাখা ছিল, এবং এই বাঁশের ঝুড়িগুলো ছিল খুবই সুন্দর। সেখান থেকে অনেকেই অনেক কিছু কিনছে। স্টার্টিং ফ্রম দি রুম, এটা হচ্ছে কবির বড় ছেলে হাসু তার ঘর, যেখানে অনেক ধরনের ছবি, মাটির জিনিসপত্র রাখা ছিল, এবং এখানকার প্রধান আকর্ষণ ছিল হচ্ছে একটি পালকি। দিস ইজ অ্যানাদার রুম। অ্যান্ড অন্য সব রুমের মধ্যেও এই রুমেতেও রয়েছে বিভিন্ন ধরনের ছবি, তাদের ব্যবহার্য বই, কবির লেখা বিভিন্ন কবিতার বই, এবং প্রত্যেকটা ঘরেতেই অনেক ডলস রাখা ছিল। তো মেবি তাদের ছেলে মেয়েদের নাতি নাতনিদের ডলসগুলো হবে, এবং সেখানে একটা আলমারিতে ছিল তাদের পরিবারের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, ফিল্টার এবং আরও অন্যান্য অনেক কিছু। এটা হচ্ছে একটা স্পেশাল ঘর, সেটা হচ্ছে ঢেকি ঘর। তো সেখানে একটা খুব চমৎকার ঢেকি রাখা ছিল, এবং সেখানে একটু নকশি কাঁথার কিছু ছিল। অ্যান্ড দিস 2 বিগ রুমস বিলংস টু কবির বড় ভাই অ্যান্ড মেজো ভাই। এভাবে আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। তো হঠাৎ পাশেই একজোড়া পায়রাকে দেখে মনে হচ্ছিল নিজেও যেন একা হলেও একটু দোল খাই। নেক্সট উই স বিউটিফুল হোম হুইচ ইজ কল্ড জার্মানির শহরে বন্দরে। মোস্ট প্রবাবলি এখানে কবি জার্মানির সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য, অথবা জার্মানির অনেক কিছুই আসলে এখানে ছিল, এবং কবি হয়তো বা জার্মানি কখনো গিয়েছিলেন, এবং সেখানকার অনেক স্মৃতিও সেখানে উল্লেখ করা হয়েছে। এবং প্রত্যেকটা ঘরের মতো এখানেও বিভিন্ন ফটোগ্রাফ, তিনি যখন বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন তাদের সেই ছবিগুলো এখানে আসলে বাঁধাই করে রাখা হয়েছে খুব সুন্দর করে। পরের ঘরটা ছিল হচ্ছে কবির পিতার স্মৃতি জাদুঘর। এই ঘরটা ছিল একটু পাশে, এবং পাশেই ছিল হচ্ছে নামাজের স্থান। আর এই যে বাধাই করে জায়গাটা রাখা, সেটাই হচ্ছে আসলে দ্য গ্রেভিয়ার্ড, অ্যাকচুয়ালি দ্য ফ্যামিলি গ্রেভিয়ার্ড। কবির যে পিতার ঘর, সেখানেও আসলে খুব সুন্দর করে জিনিসপত্র রাখা ছিল, এবং এর মধ্যে ছিল মাটির বিভিন্ন জিনিসপত্র, তাদের ব্যবহার্য জিনিসপত্র, বিভিন্ন ছবি। অ্যান্ড হোয়াট আই লাইকড মোস্ট ওয়াজ দ্য শিকা। আসলে অনেকদিন পরে শিকা দেখতে পেলাম। আগের দিনে এই শিকাতে করে বিভিন্ন হাঁড়ি পাতিল রাখা হতো, এবং পুরো ঘরটাতে আসলে সেটা দিয়ে ডেকোরেশন করা ছিল।
অ্যান্ড ফাইনালি আমরা কবির বাড়ি ঘুরে দেখা শেষ করলাম হচ্ছে তার কবর দিয়ে। তো এই পুরোটাই হচ্ছে একটা ফ্যামিলি গ্রেভিয়ার্ড। তো সেখানে কবির সাথে সাথে অনেকেরও কবর দেওয়া হয়েছে এবং সামনের জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে প্রত্যেক বছর শুনতে পেলাম যে মেলা বসে, তো এই পুরো জায়গাটা বাছাই করে রাখা হয়েছে এবং এখানে প্রচুর স্টলও আছে। তো ঘোরাঘুরি শেষ, নাও ইটস টাইম ফর লাঞ্চ। তো আমাদের ফরিদপুর বিশেষজ্ঞ বন্ধু সাহসের কথা আমরা চলে আসলাম শিরিন গার্ডেন। জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল, পাশেই ছিল হচ্ছে একটা আশ্রম। তো দ্য হোল অ্যাম্বিয়েন্স ওয়াজ রিয়েলি ভেরি অ্যামিউজিং। সেখানে ডেকোরেশনগুলো খুবই চমৎকার ছিল। তো সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম এবং ভাবছিলাম কি খাবার খাবো। তো খাবার সার্ভ করার পরে আসলে আমরা একটু ডিসস্যাটিসফাইড হয়েছিলাম, কারণ অ্যাম্বিয়েন্স অনুযায়ী খাবারটা আসলে ছিল না। যাই হোক, খাবার দাবার সেরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো পার হওয়ার জন্য চর ভদ্রাসন ঘাটে এসে দেখি এক মহাবিপত্তি, কারণ আমাদের আসার 15 মিনিট আগেই আসলে লাস্ট ট্রলারটা ছেড়ে চলে গেছে। সো উই হ্যাড নো আদার অপশন বাট টু হায়ার আ স্পিড বোট। কিন্তু আমাদের আপু আসলে অনেক ভয় পান, যার কারণে স্পিড বোটে একটু ভয় পাচ্ছিলাম ওভারঅল সবাই। তো যাই হোক, ওভারঅল শেষ স্পিডবোট ভ্রমণটা খুবই সুন্দর ছিল। আমরা সকলে খুব এনজয় করতেছিলাম স্পিডবোট ভ্রমণটা সব শেষে, এবং সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে ওভারঅল দৃশ্যগুলো আরও খুব সুন্দর দেখাচ্ছিল। স্পিডবোটে পার হতে আসলে খুব একটা বেশি সময় লাগে না। তো আমাদের খুব দ্রুত 20-25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। সব থেকে সুন্দর দৃশ্যটা ছিল হচ্ছে আসার সময় এই দৃশ্যটা। তো এক পাশে সূর্য নামার যে আভা, সোনালি আভা দেখা যাচ্ছিল, অন্য পাশে অন্ধকার নেমে আসতেছে। তো দৃশ্যটা আসলে খুবই সুন্দর ছিল। তো সব শেষে মোটামুটি অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা আসলে আমাদের মৈনট ঘাটে নেমে যাই এবং আজকের জার্নিটা শেষ হয়। থ্যাংকস ফর ওয়াচিং।